প্রিয় দর্শক, আমি আছি এখন বাংলাদেশ এবং ভারতের মাঝখানে যে সীমান্তবর্তী অঞ্চলটা থাকে, সীমান্তবর্তী স্থানটা থাকে, ওই স্থানটাতে। এটা হচ্ছে রামগড়, খাগড়াছড়ি, রামগড় উপজেলা, খাগড়াছড়ি জেলা। বাগান বাজারের পাশে যে নদীটা, এই নদীটার নাম হচ্ছে ফেনী নদী। এই সেই ফেনী নদী। আমার পিছনে যেটা দেখা যাচ্ছে ওইটা হচ্ছে বাগান বাজার। এই দিক পুরোটা ফসলের ক্ষেত। এরা বাংলাদেশের আওতায়। দুই দেশের মাঝপথের যে স্থানটা থাকে, মধ্যবর্তী যে স্থানটা থাকে, নোম্যান্স ল্যান্ড বলে যেটাকে, ওইটাই। তবে এটা বাংলাদেশের নিয়ন্ত্রণে। বাঙালিরা নদী পার হয়ে ইন্ডিয়ার স্থান পর্যন্ত গিয়ে চাষাবাদ করে আগ পর্যন্ত। এটা হচ্ছে ছোট ফেনী নদী, পুরোপুরি ভারত বাংলাদেশ ওই দিক থেকে ভারতের বর্ডার দেখা যাচ্ছে। এখানে ভাড়ায় আমার খুব পাশেই এই যে এই বাড়িটা দেখা যাচ্ছে, মানুষজন আসতেছে, এটা দেখা যাচ্ছে। আর বেড়া যেখানে আছে ওইখান পর্যন্ত ইন্ডিয়ার আর কি। এর আগে বাঙালিরা যেতে পারে, নদী বের হয়ে যেতে পারে। রিক্স আছে, লেখাও রিক্স আছে। সাম্প্রতিক উঠে যাওয়া যে বন্যা, এই বন্যা নদীটা প্রাণ ফিরে গেছে। নাহলে এই নদীর মাঝখানে গিয়ে আমরা দাঁড়িয়ে থাকতে পারতাম। এখনো আছে। অনেকগুলো ফুল গাছ, অনেক বড়ই বড়ই গাছ আছে অনেকগুলো, ছোট ছোট। এখন পুরা মাঠ শুধুমাত্র মিষ্টি আলু গাছ, সবগুলোই মিষ্টি আলু গাছ। স্থানটা একটু ছায়াযুক্ত। জীবনযাত্রার মান অনেক দারুণ এখানে। ভারত বাংলাদেশ সীমান্তবর্তী এলাকা। এটা একসময় বাংলাদেশ, ভারত কোনোটাই ছিল না, অখণ্ড ভারত ছিল। এরপর বিভক্ত, এরপর দুটো মানচিত্র এঁকে দুটো দেশের মাঝে বিধে আছে অনুভূতিগুলোর ব্যবচ্ছেদ। অনুভূতিগুলো এখানে হারিয়ে যায়। ওই পাশে যে মানুষগুলো আছে এরা এখানে আসতে পারবে, এই পাশের মানুষগুলো এখানে যেতে পারবে। এটাই তো মানুষ অনুভূতি। এই কাটা তারা আমাদের মধ্যে কি করেছে, বিভক্ততা যে করেছে। সেভেন সিস্টারের পাশেই এটা সেভেন সিস্টার চাপরুম, আগরতলা, ত্রিপুরা রাজ্যের মধ্যে পড়ে আর কি। সেভেন সিস্টার দখল নেওয়ার দরকার নেই ভাই, আমাদের সেভেন সিস্টার দরকার না। আমাদের দরকার হচ্ছে কি সেভেন সিস্টারে যাওয়ার একেবারে খুব সহজ পদ্ধতি। যেমন যদি এটা যদি খোলা থাকতো, বা এখানে যে স্থলবন্দরটি হয়েছে ওইটা যদি থাকতো, তাহলে চালু হতো আর কি। তাহলে এখানে আমরা পাসপোর্ট অথবা আইডি কার্ড বা একটা ভিজিটিং, সামনে কয়েকদিনের একটা মাস অথবা বছর 6 মাসের জন্য একটা টুরিস্টের জন্য ভিসা দিয়ে দিল, আমরা গেলাম ঘুরলাম, প্রসেসিংয়ের কোনো দরকার নেই। তাহলে ঠিক আছে, কিন্তু এই যে প্রসেসিংটা অনেক বেশি ঝামেলা। তবে খুব শীঘ্রই এই বন্দরটি চালু হবে। 80% কাজ কমপ্লিট। নদীর খুব কাছে চলে এসেছি, পাশেই ভারত। ভারতের মানুষ দেখা যাচ্ছে।
যেমন আমার পিছনে যেটা আছে এটাই ভারত, এখানে কাটা তার নাই, কিছুই নেই। আমার পিছনে একজন মহিলা কাজ করতেছে, এখানে একটা সাঁকোর মতো ব্যবস্থা আছে, যাওয়া যাবে। এটা হয়তো বাংলাদেশি। হ্যালো, আপনি কি বাংলাদেশি? इंडिया से आप? আমার যতদূর সম্ভব মনে হচ্ছে এটা ভারত, এটা ভারতের লোকজনই। ওই পাশ থেকে ভারতের মানুষজন আসি, নদীর পাড়ে আসি, এখানে ফসল ফলায়, নদী আছে, পানি আছে, এই জন্য কষ্ট হয় না নদী থেকে পানি নিয়ে চাষাবাদ করে। আমার পুরোটাই শুকনো, বালু বালু অঞ্চল তো, পুরো চারিদিকে শুধু বালু আর বালু। সাম্প্রতিক বন্যায় পানি, আমি যেখানে দাঁড়িয়েছি এখানে তো ছিল, পিছনে যে রাস্তা আছে বাংলাদেশের ওই রাস্তা পর্যন্ত গিয়েছে। আর এখন পানি গেছে তলানি, তলানি থেকে পৌঁছেছে। আমার উপর সূর্য কঠোর কিরণ। নদীটা এখান দিয়ে বার হয়ে গেছে, এদিক দিয়ে আসি, এভাবে আসে, একটা এদিকে গেছে, একটা এদিকে গেছে। এখান থেকে পুরোটা ইন্ডিয়ার অংশ। এই যে দেখা যাচ্ছে এই বিভক্তটা হয়েছে, ওই দিক থেকে আসে, একটা এদিকে চলে গেছে, একটা ওইদিকে চলে গেছে। এখান দিয়ে ইন্ডিয়া, ওইদিকে। এখানে কাটা থাকে ছিল, তো এখন কৃষিকাজ করার জন্য সব তুলে দিচ্ছে। শেষ দিকে আসে কাটাটা, বড় কাটা, ছোট কাটাটা ছিল। একটা ক্যাম্প ছিল বিএসএফ এর এখানে, তো সেটা সরিয়ে আরো তুলে নিয়ে গেছে। যেহেতু চুলকানি ধরা আছে না, এটা রাস্তা দেখলে তো সমস্যা, ফায়ার করে দিবে, এই জন্য এটা বাংলাদেশ থেকে দূরে অপসারণ করা হয়েছে। উগ্রবাদী, উগ্রবাদীর কোনো ধর্ম হয় না, উগ্রবাদীর কোনো ধর্ম হয় না, সে হিন্দু না মুসলিম না, সে হচ্ছে নাস্তিক। আর এইরকম নাস্তিকের অভাব হিন্দু ধর্মেও নেই, মুসলিম ধর্মেও নেই, ঠিক আছে? সাম্প্রতিককালে বাংলাদেশে যে ঘটনাগুলো ঘটতেছে এগুলো কিন্তু দায়ী কারা? উগ্রবাদীরা, শালার ফুতেরা কি করে হিন্দু মুসলিম দাঙ্গা সৃষ্টি করতে চায়। আর এই দাঙ্গা সৃষ্টিকারীরা হচ্ছে বাংলাদেশে কিছু হিন্দু, কলকাতার হিন্দু, আর বাংলাদেশে কিছু মুসলিম। এদের জন্যই কি হচ্ছে সাম্প্রদায়িকতা, যে সাম্প্রদায়িক সমস্যাটা, এটা বারবার ধামাচাপা দেওয়া যাচ্ছে না, এটা কি করতেছে, বারবার উঠছে এই উগ্রবাদের জন্য। উগ্রবাদীদের কি করতে হবে, করতে হবে। আমরা যদি সাম্প্রদায়িকতা ছেড়ে অসাম্প্রদায়িক দেশ গড়তে চাই, অসাম্প্রদায়িক করতে চাই, তাহলে কি করতে হবে, আমাদের উগ্রবাদীদের সাথে তাল মিলিয়ে চলা যাবে না। এই যে ফেসবুক যে ট্রেন্ডগুলো আসে,
কয়েকদিন পর পর একটা ট্রেন্ড আসে, ট্রেন্ডের সাথে আমরা গা ভাসি দিই। আমার অনেক ক্লোজ ফ্রেন্ডরাও কী করে শেয়ার দেয় এখানে। শেয়ার দ্বারা কী বোঝায় তারা এটাতে একমত। কিন্তু ওরা এটা নিয়ে ভালো করে জাজ না করে, এটা না দেখে, জিনিসটা জাজ না করে শেয়ার দিয়ে দিয়েছে, হ্যাঁ এটা আমার ধর্মবিরুদ্ধ হয়েছে। কিন্তু বিষয়টা কেন হয়েছে, কী করতেছে, কে করাইতেছে এটা না জানে। এখন একজন আরেকজন ধর্মকে কটূক্তি করছে, ঠিক আছে, এটা হয়তো ওই ধর্মেরই লোকই নিজ ধর্মকে কটূক্তি করতেছে। নিজ ধর্মের লোক উগ্রবাদী কী করতেছে, নিজ ধর্মকে কটূক্তি করে আরেক ধর্মের লোকগুলোর উপর চাপিয়ে দিচ্ছে। এর ফলে কী হচ্ছে, অন্য ধর্মের লোকগুলো হঠাৎ করে খেপে যাচ্ছে, কি আমাদের ধর্মের উপর আঘাত আসছে। ধর্মের উপর আঘাত আসলে যে কেউই কি মাথা গরম হবে, স্বাভাবিক। কিন্তু এটা আগে যাচাই করতে হবে যে ধর্ম নিয়ে যে বিষয়গুলো সোশ্যাল মিডিয়ায় ছড়াচ্ছে এগুলো যাচাই করতে হবে। এক কথায় যাচাই করতে হবে। যাচাই বাছাই ছাড়া কোনো নিউজ, কোনো গুজব ছড়াবো না। গুজব মুক্ত বাংলাদেশ গড়তে হলে আগে জাজ করতে হবে, নিজেকে জাজ করতে হবে। নিজেকে জাজ করার আগে অন্তত নিউজটা জাজ করতে হবে। জাজ করে নিজের মেন্টালিটি জাজ করতে হবে, তারপরে একটা জিনিস শেয়ার দিতে হবে। তা না হলে সাম্প্রদায়িক দাঙ্গা লেগেই থাকবে। আর এটা কোনো ভিউ ব্যবসার জন্য করতেছি না, ঠিক আছে? আসছি, ভালো লাগতেছে করতেছি। যার ভালো লাগবে দেখবে, যার ভালো লাগবে না দেখবে না। আর কেউ ব্যক্তিগতভাবে নিলে তার চুলকানি মলম লাগাই দিবে। হার এক যে দিবে তাকে আলাদা দিবে। দেখেন পুরোটা বড়ই গাছ, সবগুলো বড়ই গাছ, এত বড়ই। আমাদের হিন্দু ধর্মে আবার সরস্বতী পূজার আগে পরে খাওয়া যাবে না, তাহলে জ্ঞান কমে যাবে। এটা কি এটা এটা কিন্তু শাস্ত্রীয়ভাবে বলার না থাকলেও সেটা নিয়ে বলা দরকার না, আমি বলতে চাইতেছি না। মমতাকে রেখে একটু সাপোর্ট দিয়ে আসলাম। মামতো আসতেছে। ছবি তুলি।